হ্যাঁ, এরকমই অঝোর ধারায় বৃষ্টি হয় গোয়াতে। নমস্কার, রাধে রাধে। মিরাজ ডায়েরি ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গ যখন বৃষ্টির জন্য হাহাকার করছে, তখন গোয়াতে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওখানে পাক্কা 3 থেকে 3.5 মাস টানা বৃষ্টি হয়, আর এতটা ভারী মাত্রায় বৃষ্টিপাত হয় যে ছাতা আপনার কোনো কাজেই আসবে না। আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। গোয়াতে যখন বর্ষা চলে তখন ওখানকার লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বর্ষাকালের জন্য আলাদা রকম লাইফস্টাইল মেনটেন করতে হয় ওখানে, বিশেষ করে স্কুল কলেজগুলিতে। সেই সময়ের জন্য আলাদা রেনকোট, সেই সময়ের জন্য আলাদা জুতো, যেগুলি বর্ষাতে ব্যবহার করতে সুবিধা হয় সেই রকম জিনিসের মার্কেট বসে যায়। স্কুলগুলিতেও আলাদাভাবে বলে দেওয়া হয় যে কোন সিজনে কীরকম ড্রেস আপ করতে হবে। যেমন বেশিরভাগ স্কুলগুলিতে সারা বছর ব্ল্যাক কালারের শু অবশ্যই পরে যেতে হবে, আর এই বর্ষার সিজনে ব্ল্যাক কালারের স্লিপার্স মাস্ট, আর রেনকোট পরাটাও বাধ্যতামূলক। ওখানে গরমের সময় অত্যাধিক গরম পড়ে বলে সামার ভ্যাকেশন থাকে প্রায় 2 মাস, কিন্তু এত হেভি বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও বর্ষায় কিন্তু ছুটি থাকে না, ওই শুধুমাত্র সানডে একদিনই ছুটি। সকলে হয়তো ভাবছেন যে গোয়ার বিষয়ে এত জেনে সবার কি হবে। যেহেতু থেকে এসেছি, এই কারণে সেখানকার পরিবেশের সম্পর্কে ভাবলাম আপনাদের সকলকে জানিয়ে রাখি। ওখানে অনেক বেশি পরিমাণে নারকেল গাছ দেখা যায়, আর চতুর্দিকের পরিবেশটাও কিন্তু সবুজে ঘেরা। তাই ভাবলাম এই ইনফরমেশনটা দিয়েই ভিডিওটা শুরু করি। রিজুর প্র্যাকটিস থেকে চলে এসেছি, এবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় কাচার জন্য পড়ে আছে কয়দিন থেকে, আমার সময়ই হয়ে উঠছে না। আজকে অনেকগুলো হয়েছে, এই কারণে ডেলি বাসি জামা কাপড় তো রোজ আমি স্নান করার সময় ধুয়েই দিই, কিন্তু যেগুলো একটু বেশি ময়লা জামা কাপড় সেগুলো তো একটু ওয়াশিং মেশিনে না দিলে হয় না। যা গরম পড়েছে তাতে করে সবসময় মনে হয় ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে বসে থাকি। এইবার প্রোগ্রাম সেট করব। এক্সপ্রেস ওয়াশে কাচলে কি ঠান্ডা জলে কাচা যায়, জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। তাহলে আমার প্রোগ্রাম সেট করা হয়ে গেছে, এবার আমি ওয়াশিং মেশিন চালু করব। লক হয়ে গেল, এবার জল নেবে, চালু হয়ে যাবে, এটা অটোমেটিক। এবার কেচে যতক্ষণ না বেরোচ্ছে, যতক্ষণ না কমপ্লিটের অ্যালার্ম বাজছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত, আমার আর কিছু চিন্তা করতে হবে না। যখন আধ শুকনো হয়ে বেরোবে তখন গিয়ে মেলে দেব, এটুকুই কাজ। কমপ্লিটের অ্যালার্ম বেজে গেছে, এখন ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করব এবং মেলতে যাব। খুব ভালোভাবে চেক করে করে বের করতে হয়, কারণ আমি প্রথম দিকে এটা একদম করতাম না। সেক্ষেত্রে কি হতো, ওয়াশিং মেশিনের ওপর সাইডে, এই সাইডে, ওই সাইডে জামা কাপড় 2-1টা থেকে যেত। পরদিন আমি খুঁজতাম যে ওই জামা কাপড়টা কোথায় গেল, তখন দেখতাম ওয়াশিং মেশিনের ভেতরে এক কোনায় রয়ে গেছে। এই কারণে এই হুইলটা ভালো করে ঘুরিয়ে চেক করে নিতে হয় বের করার সময়। এবার এটা যদি আমি না ঘোরাতাম তাহলে এই 2 পাশের জামা কাপড়গুলো আর দেখতেই পেতাম না। আমার পাশের বাড়ির এক ননদের ছেলে এসছে আমাদের বাড়িতে, ওরা সবাই মিলে খেলা করছে, সেই আনন্দ করছে, দেখেও বেশ ভাল লাগে। আর চেয়ারের তলায় বারবার লুকিয়ে পড়ছে, আবার যেই রিজু জোরে জোরে বলটা নিয়ে নেবে বলে বলছে, অমনি ও বলটা নিয়ে পালানোর চেষ্টা করছে। তারপরে বলছে এবার আমি পুলিশ হব, এই বলে বন্দুকটা নিয়ে সবাইকে গুলি করছে। বেশ মজা করে খেলছিল কিছুক্ষণ। আসলে ওর মা ওকে রেখে একটু বাজারে গিয়েছিল, তাই আমাদের বাড়ি এসে খেলছিল। আজকে একটি অবাঙালি রেসিপি বানাবো, চলুন দেখিয়ে দিই। আজকে কারি পাকোড়া বানাবো। কারি পাকোড়া হলো একটি অবাঙালি ডিশ, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের খুব একটা চল নেই। তবে আমি যেহেতু গোয়াতে ছিলাম প্রায় 6 বছর, সেখানকার নিরামিষের মধ্যে খুব ফেমাস একটা ডিশ। স্বাস্থ্যসম্মত এই হালকা খাবার শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আর এটা কারি পাকোড়াটা হবে দই দিয়ে, সেটা আমি পরে বলবো কিভাবে হলো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, না হলেই নয়, এটার মধ্যে দিতেই হবে, না হলে লঙ্কার গুঁড়ো আমি খাই না। আর এটা হলো ধনের গুঁড়ো আছে, আর হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো নুন, সামান্য চিনি।
এরপর এটা অল্প জল দিয়ে গোলাবো, গুলিয়ে বড়ার মতন ভেজে নেব। আর একটা পাত্রে দই নিয়ে নেব, কারণ এই কারি পকোড়ার যে গ্রেভিটা হবে ওটা বেসিক্যালি দই দিয়েই তৈরি হয়, দই আর বেসন। তো দইটা নিয়ে নেব, তারপরে এটার প্রসেসিংটা কি আছে সেটাও বলবো। তো এখন আমি দই নিয়ে নিলাম পরিমাণ মতো, 200 গ্রাম মতন দই দিয়ে দিয়েছি, কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে, যাতে ভাত দিয়ে খাওয়া যায়। এটার মধ্যে আমি দই, বেসন, স্বাদ মতো নুন, চিনি, হলুদ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে ভালো করে এটা ফেটাবো। এটা ভালো করে ফেটাতে হবে যাতে দইগুলো দানা দানা হয়ে না থাকে। তো আমি ভালো করে এটা ফেটিয়ে নিই, তারপর প্রসেসিংটা দেখাচ্ছি। এটা ফেটানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি জল দেব। জলটা পরিমাপ মতন দেবেন, যে যতটা গ্রেভি পছন্দ করেন সে ততটাই দেবেন। এরকমটা হবে, মানে গোলানোর পর এরকমটা হবে, আবার রান্নার পরে এটা আবার অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঠিক এইরকম হবে। আর রান্নার পরে এটা আরও গাঢ় হয়ে যাবে। আর যে বেসনটা দিয়ে পকোড়া করবেন সেই বেসনটার থিকনেসটা হবে ঠিক এই রকমটা। এটা ফোড়ন দেওয়ার জন্য লাগবে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে। যে দই আর বেসনটা ফেটিয়ে জল দিলাম তার মধ্যে ওই পকোড়াগুলো ভেজে ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিতে হবে। এরপর ফোড়ন দিলেই রেডি। কারি পকোড়া ইজ ডান। ঠিক এরকমটা দেখতে হবে। জানলা দিয়ে দূর থেকে ডালপালার ফাঁকে চাঁদটা কোনো মতে দেখা যাচ্ছে। হে চাঁদ, তুমি জেগে থাকো, আমরা ঘুমাই। শুভরাত্রি।